এটা গত ক্লাসের লেকচার শিট। এখানে আমরা ইন্টিগ্রেশনের মোটামুটি ভাবে অনির্দিষ্ট জগতে যে নিয়মগুলো আছে, যতটুকু পারা গেছে আমরা গতদিন কভার করার চেষ্টা করছি। এই পর্যন্তই বলা যায় মোটামুটি ভাবে নিয়মগুলো কভার হয়েছে। এর বাইরে আংশিক ভগ্নাংশ, তারপরে ওই ধরনের কিছু নিয়ম আছে যেগুলোর ফ্রিকোয়েন্সি খুবই কম, পরীক্ষা আসার ফ্রিকোয়েন্সিটা খুবই কম। তো প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করার সময় যদি আহ, দেখা যায় যে হ্যাঁ করার প্রয়োজন বা এরকম দেখতে হবে, তাহলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। বাট ওভারঅল যে যতটুকু বা যে নিয়মগুলো আমরা দেখছি নির্দিষ্ট অনির্দিষ্ট জগতের জন্য, ওই নিয়মগুলা মোটামুটি ভাবে মাথায় রাখতে পারলে আমাদের জন্য যথেষ্ট আপাতত আর কি। যেটা বলছি যে প্রিভিয়াস এর কোশ্চেন উপর ডিপেন্ড করবে আমাদের আরো করতে হবে কিনা এই অংশে। আচ্ছা, এখন এই যে যে নিয়মগুলো আমরা শিখছি, এই নিয়মগুলাই আমাদের যেটা করতে হবে নির্দিষ্ট জগতে অ্যাপ্লাই করতে হবে, মানে এই সেম অঙ্কগুলাই। আচ্ছা, এটা তো আমাদের গতদিনের লেকচার ছিল। আমরা নতুন পেজ চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন তো আজকে হচ্ছে আমাদের 10 নাম্বার লেকচার ক্যালকুলাসের। আচ্ছা, প্রথমত এই যে আহ, নির্দিষ্ট জগতে আমরা যাচ্ছি বা নির্দিষ্ট জগতের অঙ্কগুলো করব, এখানে নতুন কি করতে হবে আমাকে, এই জিনিসটা বুঝতে হবে। আহ সিস্টেমটা কি, মেকানিজমটা কি। তো আমরা এখানে ইন্টিগ্রেশনই করব, যেহেতু ইন্টিগ্রেশনই করব, কাজেই অনির্দিষ্ট জগতে আমরা যে কাজগুলো করছি একটা ফাংশনের ক্ষেত্রে, উদাহরণস্বরূপ ইন্টিগ্রেশন ওভার x⁵ ডিএক্স, এটার যোগজীকরণ কি হবে? কি এটা পারবো না আমরা? তাহলে তো বিপদ। ইন্টিগ্রেশন ওভার x⁵ ডিএক্স, এটা যোগজীকরণ কি হবে? x⁶/6 x⁶ আর একটু আছে, প্লাস সি। প্লাস সি, হ্যাঁ। এটা বলতে এত দেরি হলো কেন? এটা তো হতাশাজনক। এটা তো দেখা মাত্রই বলে দেওয়ার, মানে বলতে পারার কথা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে x⁵ বা চলকের উপর পাওয়ার আকারে যদি থাকে একটা ফাংশন, তার যোগজীকরণের ফর্মুলার ব্যবহার বা তার যোগজীকরণটা আমরা যেভাবে করব। তো এটা ছিল অনির্দিষ্ট জগৎ। তো অনির্দিষ্ট জগতে x⁵ এর যোগজীকরণ যেভাবে হয়েছে, নির্দিষ্ট জগতে x⁵ এর যোগজীকরণের মধ্যে তো ভিন্ন কিছু হবে না, এটাই হবে, এটাই আসবে। বাট যখন আমাদেরকে একটা রেঞ্জ দিয়ে দিবে, যেমন এখানে কোনো কিছু বলা নাই যে কত থেকে কত, বাট এখানে যদি আমাদেরকে একটা রেঞ্জ দিয়ে দেয় যে এটা যোগজীকরণ করতে হবে 0 থেকে 1 পর্যন্ত, x⁵ ডিএক্স, তখন যোগজীকরণ এটাই হবে, সেটা ঠিক আছে। বাট এই যে 0 1 এর এখানে একটা মেকানিজম আছে, আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু যেটা থাকবে, এই আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুটা এই যোগজীকরণের অ্যান্সারের উপর আমরা কিভাবে ব্যবহার করব, এই জিনিসটুকি আমাদের এখানে নতুন শিখতে হবে। বা যোগজীকরণ আমরা নতুন করে শিখবো না, x⁵ এর যোগজীকরণ যা ছিল এখানে তাই থাকবে, cos x এর যোগজীকরণ অনির্দিষ্ট জগতে যা ছিল এখানে তাই থাকবে। তারপর আমরা ওই যে বিভিন্ন টেকনিক গুলো যেগুলো দেখছি, প্রতিস্থাপন পদ্ধতি যা ছিল এখানে তাই থাকবে। বাট এখানে আমাদের আপার ভ্যালু লোয়ার ভ্যালু ব্যবহারের যে টেকনিকটা, সেই টেকনিকটা আমরা এখানে অতিরিক্ত শিখবো। এখন সেই টেকনিকটা কি, আমি একেবারে সহজভাবে আপনাদেরকে জিনিসটা দেখা দিচ্ছি। ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে মৌলিক উপপাদ্য আছে, ফান্ডামেন্টাল থিওরেম যেটা, সেই ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী কোনো একটা ফাংশন, সাপোজ f(x), এই ফাংশনটা একটা ব্যবধিতে, বদ্ধ ব্যবধি ডেফিনেটলি a, b, এই ব্যবধিতে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এইটার এন্টি ডেরিভেটিভ, মানে যোগজীকরণের অ্যান্সারটা যদি f(x) হয়, ক্যাপিটাল এফ, সাপোজ, তিনটা জিনিস, ফাংশন হচ্ছে f(x), এ থেকে বি ব্যবধিতে সেটা কন্টিনিউয়াস, এবং তার এন্টি ডেরিভেটিভ বা যোগজীকরণের রেজাল্ট হচ্ছে f(x), তাহলে ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস অনুযায়ী যে ইন্টিগ্রেশন ওভার এ থেকে বি f(x) ডিএক্স, এটা ইকুয়ালস টু হবে f(b - f)(a),
এটাই হচ্ছে মূলত, বা এই থিওরেম অনুযায়ী আমাদের মূলত আপার ভ্যালু লোয়ার ভ্যালুটা ব্যবহার করতে হবে। আচ্ছা, কিভাবে ব্যবহারটা করব? এখান থেকে আমরা যদি দেখি, যেমন এক্স টু দি পাওয়ার 5, এটা যোগজীকরণ আমরা যদি করি তাহলে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6, এইটাকে, এই রেজাল্টটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুটা লেখার সুবিধার্থে। লোয়ার ভ্যালুটা নিচে, আপার ভ্যালুটা উপরে। এখানে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যেটা, এটা চলে গেছে। আহ নির্দিষ্ট যৌগদের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা থাকে না। কেন থাকে না? কারণ আমাদের এই যে আপার ভ্যালু থেকে লোয়ার ভ্যালু যখন আমরা বাদ দেই, তাহলে সি থেকে সি বাদ হয়ে যায়, বা এখানেও তো একটা সি থাকবে, এটার জন্য একটা সি থাকবে, তো সি মাইনাস সি ক্যান্সেল হয়ে যায়, তো ওটা লেখার প্রয়োজন নাই। এরপরে কি করতে হবে? আমরা ইন্টিগ্রেশন করলাম, করে আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখলাম। লেখার পরে এটা অ্যাপ্লাই করতে হয় কিভাবে? এই যে এফ অফ বি মাইনাস এফ অফ এ, অর্থাৎ প্রথমে আপার ভ্যালুটা এক্স এর জায়গায় বসাইতে হবে। তাহলে আমরা পাবো 1/6 মাইনাস, এই মাইনাসটা এই যে ফর্মুলার মাইনাস, এরপর লোয়ার ভ্যালুটা বসাইতে হবে, সেখান থেকে পাবো আমরা 0, 0/6 0 ইকুয়ালস টু 1/6। তাহলে এই ফাংশনটা এক্স টু দি পাওয়ার 5 dx, এটার অনির্দিষ্ট যোগজে অ্যান্সার ছিল এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস সি, এবং সেটা যখন 0 থেকে 1 এর মধ্যে আমরা যোগজীকরণ করলাম তখন তার অ্যান্সার হলো 1/6। তো এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিফারেন্সটা। তো অনির্দিষ্ট যোগজের যে কোনো অঙ্ক নির্দিষ্ট যোগজ আকারে দিতে পারে, একটা সীমা দিয়ে যে কোনো অঙ্ক দিতে পারে। কাজে ওই অঙ্কগুলাই আমাদের সীমা অ্যাপ্লাই করা শিখতে হবে, যে কিভাবে আমি একটা সীমার মধ্যে এটা বের করব। এর বাইরে কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা দেখবো যেগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, তো এটা ছাড়া আর দুই একটা প্রপার্টি যেগুলো ইন্টারমিডিয়েটেও আমরা পড়ে আসছি, আমাদের ব্যবহার করা লাগতে পারে বিভিন্ন অঙ্কের বিভিন্ন ক্ষেত্রে। ওইটা যদি আমরা একটু নোট ডাউন করে নেই, যেমন ইন্টিগ্রেশন ওভার এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু, আমরা যদি আপার ভ্যালু লোয়ার ভ্যালুকে ইন্টারচেঞ্জ করতে চাই, এ বি এর জায়গায় দিয়ে দিব, বি এর জায়গায় দিয়ে দিব, তখন সামনে মাইনাস দিতে হবে। বি এ এফ অফ এক্স ডিএক্স। এরপর আরেকটা হচ্ছে 0 থেকে, আহ 0 না, মাইনাস পাই থেকে যদি পাই হয় এফ অফ এক্স ডিএক্স, মানে যেটাকে 0 দুই ভাগে ভাগ করে দেয়, এরকম ইন্টারভাল যদি থাকে, তাহলে ওটাকে 2 × 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স আমরা লিখতে পারবো। এটা হলো রিপ্রেজেন্টেশন, আমাদের প্রয়োজনে আমরা এইভাবে চাইলে লিখতে পারবো। তাহলে আমরা মূল কথাটা কি বুঝতে পারছি? বুঝা গেছে কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা প্রথমে দুই একটা ইজি এক্সাম্পল দেখি, তারপর ধীরে ধীরে আমরা কমপ্লেক্স ম্যাথ গুলার দিকে যাব। নতুন প্রশ্ন প্যাটার্নে যেটা বলা যেতে পারে সেটা হলো, সহজ বা ছোট টাইপের ম্যাথ সাধারণত থাকার কথা না। তুলনামূলকভাবে একটু বড়, যেগুলো 4 মার্কস বা 5 মার্কের জন্য দেওয়া সম্ভব বা দেওয়ার মতো, ওই ধরনের ম্যাথ গুলা টার্গেটেড বা আসার সম্ভাবনা থাকবে বেশি। ওকে, ফর্মুলার ব্যবহারটা দেখার জন্য আজকের প্রথম ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার 0 থেকে পাই/4 কস স্কোয়ার থিটা ডি থিটা। আমরা সহজ ম্যাথ দিয়ে শুরু করি, এটা আমাদের করতে হবে। তাহলে 1 নাম্বার, আমরা এটাতে কি করতে পারি? একটু কথা বলতে হবে, হ্যাঁ, আমরা একটু রেসপন্স করবো ক্লাসে। যাদের নয়েজ প্রবলেম নাই তারা মাইক্রোফোন ওপেন রাখতে পারেন, সমস্যা নাই। আর নয়েজ থাকলে ই করে রাখবেন, অফ করে রাখবেন। তাহলে আমরা ইন্টিগ্রেশনের যে কোনো নর্মাল যেগুলা সিঙ্গেল ফাংশনের ইন্টিগ্রেশন আমরা যখন করি, তখন আমাদের মেইন টার্গেট থাকে ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। তো ইন্টিগ্রেশনের কস স্কোয়ার থিটার কোনো ফর্মুলা আছে? যে ইন্টিগ্রেশন ওভার কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার এক্স ডিএক্স, এরকম কোনো ফর্মুলা আমরা পড়ছি? না স্যার। এরকম কোনো ফর্মুলা পড়ি নাই। তাহলে কজের সাথে সম্পর্কিত কি ফর্মুলা আমাদের জানা আছে? আমরা কি ফর্মুলা জানি? ইন্টিগ্রেশন ওভার
শুধু কজ এক্স। তাহলে ইন্টিগ্রেশন ওভার কজ এক্স এর ফর্মুলা কি? ইফাত, নিয়াজ, বলেন তো দেখি কে বলতে পারবেন। সাইন এক্স প্লাস সি। সাইন এক্স প্লাস মাইনাস সি। সাইন হ্যাঁ, প্লাস তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কে সমস্যা হচ্ছে আমাদের এই স্কোয়ারটা। এই স্কোয়ারটা যদি না থাকতো তাহলে আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম। এই জন্য আমাদের কি করতে হয়, এই ধরনের অঙ্কগুলোতে যেটা প্রবলেম করতেছে সেটা দূর করতে হবে। এই যে স্কোয়ার যখন আমরা দূর করতে যাব, বা আমরা যখন চিন্তা করবো স্কোয়ারটা দূর করতে হবে, তখনই এখানে আমাদের হয় ত্রিকোণমিতিক ফর্মুলা আসবে অথবা কোনো ধরনের সিম্পলিফিকেশনের প্রসেস আমাদের মাথায় চলে আসবে। তো কস স্কোয়ার দেখলেই টু কস স্কোয়ার থিটা মনে পড়ে যায়। ত্রিকোণমিতিতে টু কস স্কোয়ার থিটা ফর্মুলা আছে। তাহলে এখানে আমি টু নিয়ে আসবো, টু কস স্কোয়ার থিটা ডি থিটা, বাট টু এমনি এমনি আনা যাবে না, কাজে সামনে আমাদের 1/2 দিতে হবে। তাহলে 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/4 টু কস স্কোয়ার থিটা, ফর্মুলা হচ্ছে 1 + cos 2 থিটা, 1 + cos 2 থিটা। এই যে এখন স্কোয়ারটা দূর হয়ে গেছে, আর স্কোয়ার দূর হয়ে গেলে আমার ফর্মুলা ফিল্ড এখন আর কোনো সমস্যা নাই ইন্টিগ্রেশনের। তাহলে হাফ ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/4 শুধু ডি থিটা, এই যে 1 এর সাথে দিয়ে দিলাম, প্লাস হাফ ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/4 cos 2 থিটা ডি থিটা। তো এখানে লক্ষণীয় যেটা, আমরা কিন্তু শুধু 0 থেকে π/4 যে লিমিটটা, এই লিমিটটা লিখে যাচ্ছি, বাট কাজটা কিন্তু অনির্দিষ্ট জগতে যা করছি ওইরকমই। এখানে আমাদের দুইটা অংশ হয়েছে, ওয়ান একটা অংশ আর cos 2 থিটা একটা অংশ। তাহলে দুইটা অংশ যখন যোগ বা বিয়োগ আকারে থাকে ইন্টিগ্রেশনে, তখন আমাদের কি করতে হয়, প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা ভাবে যোগজীকরণ করতে হয়। তাহলে এই জন্য আলাদা করে দিছি। আর সামনে যে হাফ আছে, এই হাফ তো দুটার সাথেই গুণাকার আছে, এই জন্য হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/4 1 × d থিটা, শুধু ডি থিটা লেখা হয়েছে। আর এই যে cos 2 থিটা, এটার আগে ইন্টিগ্রেশন দিলে এটার সাথেও হাফটা গুণ করতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করব, ফর্মুলা অ্যাপ্লাই করব। যখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, হাফ এটা বাইরে থাকুক, ডি থিটার যোগজীকরণ হচ্ছে শুধু থিটা, ওই যে এক্স এর যোগজীকরণ যেমন এক্স, ওরকম। তাহলে থিটাটা লিখে এইটাকে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিতে হবে, যাতে আমি আপার ভ্যালু লোয়ার ভ্যালুটা এখানে লিখে বুঝাইতে পারি যে এটার জন্য আপার ভ্যালু π/4 আর লোয়ার ভ্যালু 0। এরপরে প্লাস, এটা একটা অংশ, আর দ্বিতীয়টার জন্য আলাদা ক্যালকুলেশন। হাফ ইন্টু সাই cos 2 থিটার ফর্মুলা হচ্ছে sin 2 থিটা ডিভাইডেড বাই 2। এটার এখানে 0 থেকে π/4। ইন্টিগ্রেশন শেষ। এখন আমাকে লিমিট অ্যাপ্লাই করতে হবে, ইন্টিগ্রাল যে লিমিটটা আছে। তাহলে প্রথমে আমার আপার ভ্যালু বসবে, এখানে আপার ভ্যালু হচ্ছে π/4। কোথায় বসবে? এক্স থাকলে এক্স এ বসবে, থিটা থাকলে থিটাতে বসবে, চলক যেটা থাকবে সেখানে বসবে। তাহলে হাফ তো হাফের মতো বাইরে থাকবে, আর এখানে ব্র্যাকেট দিয়ে প্রথমে বসাবো আমি π/4 আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ, এটার কাজ শেষ, প্লাস 1/2। তাহলে এখানে আহ প্রথমে আমাদের বসবে হচ্ছে এই যে সাইন 2 ইন্টু আপার ভ্যালু হচ্ছে π/4 ডিভাইডেড বাই 2, ফর্মুলার মাইনাস, মানে আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, এটা হলো সেই মাইনাস। তাহলে লোয়ার ভ্যালু হচ্ছে সাইন 2 × 0 0 ডিভাইডেড বাই 2। তাহলে ইকুয়ালস টু এখান থেকে হবে π/8, কারণ π/4 থেকে 0 বাদ দিলে π/4, সেটাকে 1/2 দ্বারা গুণ করলে π/8, প্লাস 1/2 ইন্টু এখানে 2 আর 4 ক্যান্সেল হয়ে সাইন π/2 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে 0 ডিভাইডেড বাই 2। আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি, π/8 প্লাস 1/2 ইন্টু সাইন 90 ডিগ্রি মান কত? 1 1। তাহলে এখান থেকে আসবে 1/2, আর এটা তো 0ই। তাহলে ইকুয়ালস টু আমাদের আসতেছে হচ্ছে π/8 প্লাস 1/4। তো এইখানে এটাই আমাদের অ্যান্সার, বাট অনেক সময় দেখা যায় এখানে কমন নেয়। আমরা যদি π/8 কমন নেই, তাহলে π/8 থেকে, সরি 1/8, তাহলে π/8 থেকে 1/8 চলে গেলে শুধু পাই থাকবে, প্লাস এটাকে 1/8 দ্বারা ভাগ করলে, ভাগ মানে কি, এটা নিচে আমরা আমাদের আসবে হচ্ছে 1/8, ওটা আবার উল্টে যাবে, উল্টে গেলে পাবো আমরা 2 কাটাকাটি করে। কমন না নিলে সমস্যা নাই, এ পর্যন্ত আসা মানে আমাদের অঙ্ক শেষ, মানে রেজাল্ট আমরা পেয়ে গেছি।
তাহলে আমরা কি বুঝতে পারছি? স্যার, হাইলাইট করছেন যে লাইনটা, ওইটা থেকে 2 লাইন একটু বলেন। ওকে ওকে। এখানে 2 cos² θ, এটা সূত্র ফেলছি 1 + cos 2θ। তাহলে আমি যে ইন্টিগ্রেশন করতেছি, আবার 1 কেও ইন্টিগ্রেশন করতে হবে, প্লাস cos 2θ কেও ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু প্লাস আছে, এই দুইটা অংশের ইন্টিগ্রেশন হবে আলাদা আলাদা। ইন্টিগ্রাল সাইনটা 1 এর সাথে যাবে, ইন্টিগ্রাল সাইনটা cos 2θ সাথে যাবে। আমি এটাকে আলাদা করছি, একবারে না লিখে। এখানে চাইলে একবারে আমি ইন্টিগ্রেশনটা করে দিতে পারতাম, বাট ওইটা না করে বোঝার সুবিধার্থে আলাদা করে আগে লিখছি। তাহলে এই যে হাফ, এটা গুণাকারে আছে, এটা গুণাকারে রাখছি। 0 থেকে π/4, 0 থেকে π/4, 1 × d θ, ওটা শুধু d θ লিখছি। তারপরে এই যে প্লাস, এই প্লাস cos 2θ, cos 2θ, আর d θ তো ইন্টিগ্রাল সাইন থাকলে একটা d θ থাকবে, বা dx থাকলে dx থাকবে। আর এখানে আমাদের এই যে cos 2θ, এটা গেল। আর তারপরের লাইনে যেটা করা হয়েছে, আমরা যোগজীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করছি। d θ র যোগজীকরণ হচ্ছে শুধু থিটা, cos 2θ র যোগজীকরণ হচ্ছে sin 2θ/2। বুঝছি হাফ স্যার। কোথা থেকে আসলো, তানহা প্রশ্ন করছেন। হাফ কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা একটা ভ্যালিড প্রশ্ন, ভালো প্রশ্ন। হাফ আমরা নিয়ে আসছি জোর করে। কেন জোর করে নিয়ে আসলাম? আমাদের এখানে এই যে 2টা তো ছিল না, প্রশ্ন ছিল শুধু cos² dθ। এখানে এই যে অতিরিক্ত একটা 2 আমরা দিলাম, এই 2টা দেওয়ার আমাদের কোনো রাইট নাই। ম্যাথমেটিক্সে আমরা এমন কিছু ব্যবহার করতে পারবো না যেটা অর্থ পরিবর্তন করে দেয়। তাহলে এই জন্য কি করতে হয়েছে, সামনে 1/2 দিছি, যাতে এই 2 আর এই 2 ক্যান্সেল হলে আমরা আগের জায়গায় ফিরে যাই, অর্থাৎ মানের কোনো পরিবর্তন না হয়। এটা হলো সেই হাফ, এটা আমাদের নিয়ে আসা, প্রশ্ন ছিল না। আর কারো কোনো প্রশ্ন? কিভাবে বুঝবো যে হাফ কমন নেওয়ার লাগবে? হাফ কমন নেওয়া লাগবে না, কমন না, হাফ হাফ বিয়োগ করতে হবে। হ্যাঁ গুণ করতে হবে। গুড, ভালো প্রশ্ন। এইটা বুঝবো আমরা তখন যখন আমাদের কিছু ফর্মুলা আমাদের মাথায় থাকবে, কিছু সূত্র আমাদের মাথায় থাকবে। আমরা ডিফারেন্সিয়েশনে যে ধরনের প্রবলেম গুলো সলভ করছি, সেখানে যখনই এই যে cos²θ আসতো, এই cos²θ-কে ভাঙানোর জন্য একটা ফর্মুলাই আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে 2 cos²θ। তো যখন আমরা দেখছি বা আমরা দেখবো যে আমি cos²θ-র মানে ম্যাথ করতে পারতেছি না, এটা কোনো ফর্মুলা নাই, আমার মাথায় আসবে যে এটাকে ভাঙাইতে হবে সূত্রের মাধ্যমে। তো আমাদের ত্রিকোণমিতিতে বা ত্রিকোণমিতির সূত্র তখন আমার মাথায় আসবে, এটার বিকল্প কোনো ফর্মুলা নাই যেটার মাধ্যমে আমরা স্কোয়ারটা দূর করতে পারি। একটা ফর্মুলাই আমাদের আছে, সেটা হচ্ছে 2 cos²θ। যেহেতু ফর্মুলা হচ্ছে 2 cos²θ, তাহলে আমার 2 লাগবে, এটা হচ্ছে প্রথম কথা। আর 2 যদি আমি লিখতে চাই, তাহলে তো আমার সামনে হাফ দিতেই হবে। বুঝা গেছে? জি স্যার। নেক্সট। আচ্ছা ঠিক আছে। এখানে আমি কিন্তু cos²θ dθ এইটার যোগজীকরণটা দেখানোর জন্য অঙ্কটা করি নাই, কারণ এইটা কিন্তু আমরা আগের অধ্যায়ে শিখে আসছি, মানে অনির্দিষ্ট যোগদাই শিখে আসছি। এখানে আমি মেনলি আপনাদের দেখাতে চাইছি কি, সেটা হচ্ছে এই লিমিটটা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা লিমিটটা কিভাবে কাজ করবে। আপনাদের যাদের এই যে ফান্ডামেন্টাল বা বেসিক ম্যাথ গুলাতে যদি প্রবলেম হয় ইন্টিগ্রেশনের, আবার ইন্টারমিডিয়েটের জন্য একটা প্লেলিস্ট আছে, ওইটা আমি দিয়ে দিবনি আজকে গ্রুপে। তো ওইখান থেকে ইন্টারমিডিয়েট ম্যাথ গুলো একটু দেখতে পারেন, দেখলে এই জিনিসগুলো আর একটু সহজ লাগবে, একটু কঠিন লাগবে। জাস্ট ভিডিও দেখলেই হবে, তেমন মানে জটিল ম্যাথ না ওগুলা, অতটা ডিটেলস না করলেও হবে। বাট বেসিক লেভেলের ম্যাথের জন্য এটা হেল্পফুল হবে আর কি, যদি আপনারা দেখেন। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখবো, কম্পারেটিভলি একটু কঠিন, যেখান থেকে আমরা এই ইটা লিমিটের অ্যাপ্লিকেশনটা বা ইন্টিগ্রাল লিমিটটা অ্যাপ্লাই করা আর একটু ভালোভাবে বুঝতে পারবো। কোশ্চেন নাম্বার 2, আমরা এই ধরনের ম্যাথ করছিলাম গত ক্লাসে, 0 থেকে 3 dx ডিভাইডেড বাই x+2 ইন্টু √x+1। আমরা কিছু টেকনিক শিখছি, তার মধ্যে একটা টেকনিক ছিল যে 1/√, যদি থাকে রোডের ভেতরে এক ঘাত এবং বাইরে এক ঘাত থাকলে কি করতে হবে, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের সেই টেকনিকটা কি,
এরকম থাকলে আমরা কি করি, কি করতে হবে? খাতা দেখেন মনে না থাকলে। রুটের ভেতরের অংশকে জেড ধরবো? কাছাকাছি কিন্তু হয় নাই। রুটের ভেতরের অংশকে জেড স্কোয়ার ধরতে হবে। প্রতিস্থাপন করতে হবে, হ্যাঁ। প্রতিস্থাপনের অঙ্কেই আমরা গত ক্লাসে কয়েকটা নিয়ম দেখছিলাম না, ক্লাসের পরগুলো আপনারা একটু দেখবেন, একেবারে কমপ্লিটলি শেষ করতে না পারলেও আজকে যে ক্লাসটা করতেছেন এটা, কারণ আমাদের তো রেগুলার ক্লাস থাকে না, আপনি তো মাঝে গ্যাপ পাচ্ছেন, ওই ফাঁকে একটু দেখার চেষ্টা করবেন আর কি। রেকর্ড থাকে, দরকার হলে রেকর্ডটা ই করে দেখবেন। আহ কারণ না হলে মানে এগুলো আসলে ইন্টার কানেক্টেড, আগের ক্লাসের সাথে পরের ক্লাসের একটু সম্পর্ক থাকে, অন্তরীকরণ যোগজীকরণ এই অধ্যায়গুলো। আর এগুলো একেবারে সহজ না, এগুলো ডেফিনেটলি একটু টাফ। মানে আমরা সিলেবাসের কম্পারেটিভলি কঠিন অংশে এখন আছি, শেষ অংশে। তো এই অংশে বা এই সময়টায় একটু রেগুলার স্টাডি বা রেগুলার দেখাটা জরুরি। রেগুলার দেখলে যে আমরা আবার অনেক ভালো পারবো সেটাও না। ইন্টিগ্রেশনটা একটু কঠিনই, কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে, বা এখন যেমন পারতেছেন তার থেকে আরো বেশি পারবেন, একটু ভালো পারবেন। আচ্ছা, এটা আমি এক্সপেক্ট করছিলাম, যেটা হয়তো অনেকে বলতে পারবেন। তাহলে আমাদের অল্প কয়েকটা নিয়ম দেখছিলাম, তার মধ্যে একটা ছিল যে আমরা যদি দেখি রোডের ভেতরে এবং বাইরে এক ঘাত, তখন আমরা ধরে নিব রোডের ভেতরে যেটা আছে x+1 এটা ইকুয়ালস টু ধরবো আমরা জেড স্কোয়ার, অথবা অন্য কিছু ধরা যায়। তারপর এখান থেকে কয়েকটা মান আমাদের বের করতে হবে। এক নাম্বার এক্স এর মান বের করবো, এক্স এর মান হবে জেড স্কোয়ার -1। দুই নাম্বার, এই যে এই যেটা আমরা পাইলাম এটাকে অন্তরীকরণ করে ডিএক্স এর মান বের করতে হবে, উপরে শুধু ডিএক্স আছে। তাহলে ডিএক্স ইকুয়ালস টু হবে জেড স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2z ডিজেড, কারণ -1 এটুকু 0। আচ্ছা, এখন এই জিনিসগুলা বা এই ভ্যালুগুলা আমরা যখন এখানে বসাবো, এখানে বসাইলে যেটা ঘটবে, ডিএক্স এর পরিবর্তে আমরা বসাবো 2z ডিজেড। তারপর এখানে এক্স এর মান বসাবো আমরা জেড স্কোয়ার -1, তার সাথে আছে +2, আর রুটের ভিতরে বসবে জেড স্কোয়ার। তাহলে এখন একটা কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে যেটা দেওয়া ছিল, আপার লিমিট লোয়ার লিমিট, আপার ভ্যালু লোয়ার ভ্যালু যেটা দেওয়া ছিল 0 আর 3, এটা দেওয়া ছিল এক্স চলকের জন্য। আমরা যখন প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব তখন আমাদের চলক ট্রান্সফরমেশন ঘটবে, মানে চলক পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে চলক হচ্ছে আমাদের জেড, তাহলে এক্স এর জন্য যে ভ্যালুটা ছিল, জেড এর জন্য তো ওই ভ্যালুই থাকতেও পারে, নাও থাকতে পারে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা এক্স ইকুয়ালস টু তো আর জেড ধরি নাই, আমরা ধরছি x+1 ইকুয়ালস টু জেড স্কোয়ার। এই জন্য কি করতে হবে, এই জন্য আমাদের এখানে এক্সামাইন করতে হবে যে এক্স এর মান যখন 1 তখন কি জেড এর মান 0, তখন জেড এর মান কি 0 থাকে না অন্য কিছু হয়ে যায়। এক্স এর মান যখন 3 তখন জেড এর মান কি 3 থাকে না অন্য কিছু হয়ে যায়। তাহলে এইটা সহজভাবে লেখার জন্য আমরা একটা ছোট ছক আঁকবো আর কি, এই যে এইটার পরেই এরকম একটা ছক আঁকবো, 3টা কলাম থাকবে, 2টা সারি থাকবে। একটাতে লিখবো আমরা এক্স, আরেকটাতে লিখবো জেড। তাহলে এক্স এর মান যখন 0 আর হচ্ছে 3, তখন জেড এর মান কত হয় কোথা থেকে পাবো? এই যে প্রথম যেখানে আমরা ধরছি এই লাইন থেকে, এই লাইনে এই লাইনে আমরা যদি এক্স এর মান 0 বসাই, তাহলে জেড এর মান আসবে 1। আর এখানে যদি এক্স এর মান আমরা 3 বসাই, তাহলে জেড এর মান কত আসবে? 2। 2 আসবে, হ্যাঁ। আপনারা কি একটু ঢাকা থেকে ক্লাস করতেছেন? মানিকগঞ্জ। আবার মনে হলো যে মাত্র মনে হয় আমরা ভূমিকম্প ফিল করলাম, এরকম কেউ কি ফিল করছেন কিনা? ঢাকাতে কেউ নাই না? আচ্ছা।
আচ্ছা, খুব একটা বড় ধরনের না, বাট মনে হয়েছে যে আহ, এই সময়ের মধ্যে, এটা হয়তো পরে আমরা দেখতে পারবো বা একটু পরে জানা যাবে, মনে হলো ভূমিকম্প হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা এখানে যদি বসাই দিলে আমরা জেড এর মানটা পেয়ে যাব। 0 বসাইলে 1, আর 3 বসাইলে 2। তাহলে যখন আমরা এক্স কে রিপ্লেস করে দিব, তখন এই যে 0-র জায়গায় আমাদের বসাইতে হবে 1, আর 3-র জায়গায় আমাদের বসাইতে হবে 2। তাহলে 1 থেকে 2, এইখানে আমাদের আসবে 2z dz, জেড স্কোয়ার প্লাস 1, আর রুট ওভার জেড স্কোয়ার থেকে আসবে শুধু জেড। তাহলে 1 থেকে 2, উপরে জেড নিচে জেড ক্যান্সেল হবে, ক্যান্সেল হলে 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড, এটা হলো 2। আর এখন যদি আমরা যোগজীকরণ করি, 2টা যদি আমরা সামনে দিয়ে দেই, তাহলে 1 বাই জেড স্কোয়ার প্লাস 1, কোন ফর্মুলা এটা কে বলতে পারবে? 1/x² + y a² মানে ট্যান ইনভার্সের একটা সূত্র আছে না, ওইটা হইতে পারে। ওইটাই, হ্যাঁ, tan ইনভার্স এক্স। 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, এখানে a এর মান হচ্ছে আমাদের 1, তাহলে শুধু tan ইনভার্স এক্স, আর এক্স তো না এখানে জেড, তাহলে 2 tan tan ইনভার্স inverse z। জেড। এইটা আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিব 1 থেকে 2। এখানে আমাদের নির্দিষ্ট জগতে একটা সুবিধা হচ্ছে, আমরা প্রতিস্থাপন করার পর পরে আবার কি করতাম, ওই ভ্যালুটা রিপ্লেস করে দিতাম, এখানে ওই কাজগুলো আর করতে হবে না। মানে আমরা যখন এক্স থেকে জেডে চলে আসছি, এই যেখানে এক্স থেকে যখন জেডে চলে আসছি, এক্স এর সীমাগুলো যখন পরিবর্তন করে জেড এর সীমা বসাইছি, তখন এক্স এর কাজ শেষ। এক্স নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। সো ওই যে আবার জেড এর মান বসাই দেওয়া বা যে কাজগুলো আমাদের অনির্দিষ্ট জগতে ছিল, ওগুলা কিচ্ছু এখানে করতে হবে না। এখন আমি এইটা নিয়েই কাজ করবো, বা এখান থেকে আমাদের মান বসাই দিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 2, ফর্মুলা অনুযায়ী প্রথমে আপার ভ্যালুটা বসবে, আপার ভ্যালু হচ্ছে tan ইনভার্স 2 tan মাইনাস লোয়ার ভ্যালু inverse হচ্ছে 2 minus tan ইনভার্স 1। tan inverse 1। হ্যাঁ, এখন tan ইনভার্স 2 এর মান নাই, কাজে এটা যা আছে তাই থাকবে, বাট tan ইনভার্স 1 এর মান আমরা জানি π/4। 5 তাহলে by 2 4। ইন্টু tan ইনভার্স 2 মাইনাস π/4। তাহলে 2 5 দ্বারা by আমরা গুণ 4। গুণ করে দিতে পারি, 2 tan ইনভার্স 2 মাইনাস π/2। এই যে 2 দ্বারা যদি গুণ করা হয়, এটার সাথে গুণ হয়ে π/2 হবে। এটা আমাদের অ্যান্সার। আর একটু আবার রিপিট করেন। হ্যাঁ, রিপিট করবো। আপনারা কি খাতায় লেখেন না এগুলা ক্লাসের সময়? আবার বলতেছি, তো এই যে প্রথম লাইন থেকে আমরা যে কাজটা করব দ্বিতীয় লাইনে, এটা আমরা অনির্দিষ্ট জগতে টেকনিক গুলো শিখে আসছি, যে যখন এইরকম থাকবে, সরাসরি কোনো ফর্মুলা পড়বে না, তখন এটাকে ফর্মুলার আকারে নেওয়ার জন্য আমাদের প্রতিস্থাপন করতে হয়। আর সেই প্রতিস্থাপনের টেকনিক হচ্ছে যে যদি রোডের ভেতরে এক ঘাত, এই যে এক্স এর পাওয়ার 1, এবং বাইরেও এক ঘাত এক্স এর পাওয়ার 1, যদি এরকম থাকে, তাহলে রোডের ভেতরে যা থাকবে সেটাকে জেড স্কয়ার ধরতে হবে। আচ্ছা, এরপর এখান থেকে আমরা এক্স এর মান বের করছি, বের করে অন্তরীকরণ করছি, ডিএক্স ইকুয়ালস টু 2z ডিজেড। তো এটা আমরা বের করলাম, বের করার পর আহ এখানে মানগুলা বসাই দিছি জাস্ট। তাহলে ডিএক্স এর পরিবর্তে 2z ডিজেড, এক্স এর পরিবর্তে জেড স্কোয়ার -1, আর +2 ছিল, এই যে +2 রোড ওভার জেড স্কোয়ার। তাহলে রোড এবং স্কোয়ার কাটা যাবে, কাটা গিয়ে আমাদের থাকবে শুধু জেড, উপর নিচে জেড ক্যান্সেল হয়ে 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার +1। তো এইখানে যখন আমরা এক্স এর মানগুলো বসাই দিছি, তখন যেটা করা হয়েছে যে আমরা
প্রান্তিক মান বা সীমাস্থ মানগুলো পরিবর্তন করছি। কিভাবে? যে যখন এক্স এর মান 0, তখন আমরা এই যে এখানে এক্স এবং জেড এর যে সম্পর্কটা, যে লাইনের সম্পর্ক আমরা তৈরি করছি বা ধরে নিছি, ওই লাইনে এক্স এর মানটা বসাই দিছি। বসাই দিলে এখান থেকে জেড এর মান পাওয়া গেছে 1। আবার যখন আমরা 3 বসাইছি তখন আমরা পাইছি 2। তাহলে 1 থেকে 2 পর্যন্ত 2z dz, আর বাকি যা আছে এটা তো বললামই। ফাইনালি এখানে আমাদের ইন্টিগ্রেশনের যে ফর্মুলা অ্যাপ্লাই করে আপার ভ্যালু বসাইছি, লোয়ার ভ্যালু বসাইছি, বসাইলে অ্যান্সার চলে আসছে। স্যার x+1 সমান z², এটা আরেকবার বলেন একটু। ও, এইটা অ্যাজাম্পশন। মানে আমরা যখন এটা আচ্ছা, গত দিনের লেকচার কি বের করে দেখাতে হবে? মানে z² যে ধরলেন, এটা হচ্ছে ওখানে রুট আছে ওই জন্য ধরলেন না? হ্যাঁ, আমাদের 4টা নিয়ম দেখাইছিলাম কিন্তু গতদিন। যখন 1/√ওভার থাকবে, ভেতরে চলক থাকবে বাইরে চলক থাকবে, তখন 4 ধরনের সিচুয়েশন হতে পারে। 1, ভেতরে এক ঘাত বাইরে এক ঘাত। 2, ভেতরে দ্বিঘাত বাইরে এক ঘাত। 3, ভেতরে এক ঘাত বাইরে দ্বিঘাত। 4, ভেতরে দ্বিঘাত বাইরেও দ্বিঘাত। এই 4 ক্ষেত্রে কখন কি ধরতে হবে এটা কিন্তু লিখে দিছি গতদিন, একটা রুল আকারে লিখে দিছি যে এই সময় এটা ধরতে হবে, এই সময় এটা ধরতে হবে, এই সময় এটা ধরতে হবে। তো এখানে যে অঙ্কটা, এইখানে আমাদের রোডের ভেতরে এক ঘাত রোডের বাইরেও এক ঘাত, এইরকম যখন থাকবে, এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমরা এটা জেড স্কোয়ার ধরতাম না, তখন আমাদের অ্যাজাম্পশনটা অন্যরকম হইতো, 1/z ধরা লাগতো, এক্স ইকুয়ালস টু 1/z। তো যেহেতু বাইরে আমাদের এক ঘাত ভেতরেও আমাদের এক ঘাত, এই জন্য আমরা রোডের ভেতরে যা আছে x+1 এটা ইকুয়ালস টু আমরা ধরবো জেড স্কোয়ার। আসলে এই ধরার নিয়মটা কই থেকে আসছে, অ্যাডভান্টেজটা কি? এটা ধরলে এই যে আমরা যখন এখানে মানগুলো বসাই, এই যে দেখেন উপরে জেড আর নিচে জেড ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে ফর্মুলা আসছে। তো মূলত এই কারণে এই অ্যাজাম্পশনটা, এই রুলটা তৈরি হয়েছে, বা এইভাবে আমরা সাধারণত ধরে থাকি। ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। কিছু কিছু জিনিস তো আপনাদের মুখস্থ রাখতে হবে, সেটা টেকনিক বলেন ফর্মুলা বলেন। তো এটা ওইরকম একটা জিনিস, মানে প্রথম লাইনটা মুখস্থ, যে আমি এরকম চেহারা দেখলে এই কাজটা করব। এরপর থেকে যা করা হয়েছে এটা হলো সিস্টেমেটিক ক্যালকুলেশনের মাধ্যমে আসছে। বাট আপনার যদি এটা মনে না থাকে যে x+2 বা x+3 যেটাই থাকুক, বা এক ঘাত রাশি আর রোডের ভিতরে এক ঘাত রাশি থাকলে রোডের ভেতরে রাশিকে জে স্কোয়ার ধরতে হবে, এই জিনিসটা যদি মনে না থাকে তাহলে এই অঙ্ক আপনি মিলাইতে পারবেন না। কারণ এটার বিকল্প কোনো মেথোডোলজি নাই যেটার মাধ্যমে এটা সহজে করা যাবে। আপনি প্রতিস্থাপন মানে অন্য কোনো ভাবে করলে এটা মিলানোটা অনেক টাফ। আচ্ছা, এরপর ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x। এই যে আজকেও ধরেন আপনাদের মাত্র 12 জন ক্লাস করতেছেন লাইভ এখন, কিছু কমে গেছে। তো এটা 15-16 মানে 20-এর কমই থাকে আর কি। তো পরীক্ষার আগের এই সময়টা অন্তত আরো বেশি এক্সপেক্টেড ছিল যে স্টুডেন্টরা আরো বেশি সিরিয়াস হবে বা ই করবে, কারণ স্যার লাইভ ক্লাস বিদ্যুৎ না থাকার কারণেও অনেকজন অনুপস্থিত হতে পারে। হতে পারে, হ্যাঁ। কিন্তু 100 জনের মধ্যে 90 জন যদি অনুপস্থিত থাকে, তখন আমরা ওইটাকে বিদ্যুতের কারণে কিভাবে চাপাই দিই বলেন? আচ্ছা, যাই হোক, ডেফিনেটলি রেকর্ড ক্লাসের কিছু অ্যাডভান্টেজ থাকে, নিজের সেলফ টাইমে দেখে নেওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনারা যে প্রশ্ন করতেছেন এই প্রশ্নটা তখন করা যায় না। আর সবার প্রশ্ন একরকম থাকে না, সবার কুয়েরি একরকম থাকে না, সবার বোঝার ধরন একরকম হয় না। তো এই জায়গাটা একটা সমস্যা থাকে আর কি। এখন আমাকে ফার্স্ট অফ অল বলতে হবে যে এই ম্যাথটা আমরা কিভাবে আগাবো। এটা আমরা গত ক্লাসে শিখছি। স্যার এই যে 5 cos x কে cos 2x কে বানাইলে এটা তো আমরা পরবর্তীতে সূত্র ফেলে করতে পারি। cos 2x এর কোন ফর্মুলা? cos 2x এর কিন্তু 4টা ফর্মুলা আছে, তার মধ্যে কোন ফর্মুলা ফেলতে হয়? এটা হচ্ছে 1 - tan² / 1 + tan², এটা। হ্যাঁ, এইটুকুই জানতে হবে, তারপরে বাকি যা আছে অটোমেটিক্যালি ম্যাথোডোলজিক্যালি হয়ে যাবে। তো এই যে অঙ্কটা দেখে আপনার মাথায় যেটা আসছে, তো সবার মাথায় এই জিনিসটা আসার কথা
যে এরকম যদি থাকে, কারণ এখানে আমরা অন্য কোনো ভাবে করতে পারবো না। cos x কে যদি আমরা জেড ধরি লাভ নাই, অন্তরীকরণ করলে sin x আসবে, এখানে sin x নাই। পুরাটাকে যদি জেড ধরি মানে আর কোনো ভাবেই হবে না। আমাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এইরকম চেহারা থাকলে এটাকে cos 2 থিটা লিখতে হবে, লিখে tan এর ফর্মুলা ফেলতে হবে, তারপরে আমরা ওইটাকে আবার ধরে করতে পারবো। তাহলে 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই 5 প্লাস 3 ইন্টু cos 2 ইন্টু x/2। আমার cos 2 থিটাই লাগবে ফর্মুলার জন্য, বাট আসলে তো cos থিটা মানে cos x। তাহলে cos x কে 2x তো আমি লিখতে পারবো না, এটা তো এই স্বাধীনতা ম্যাথমেটিক্স আমাকে দেয় নাই। তাহলে লিখতে হলে এমন ভাবে লিখতে হবে যাতে ওটা এক্সই থাকে। তাহলে 2 ইন্টু x/2, এখানে আমি x/2 লিখছি, বাট এটা অ্যাকচুয়ালি এক্সই আছে, কারণ এই 2 কাটা গেলে অরিজিনালি জিনিসটা এক্স। তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটাও আমি পাইলাম। এখন আমার থিটা হিসেবে কাজ করবে x/2, আর 2 ও সামনে আমাদের চলে আসছে। তাহলে এখন আমি এখানে ফর্মুলা ফেলবো, ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই 5 প্লাস 3 ইন্টু cos 2 থিটার ফর্মুলা 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা লিখে দিই সাইড নোটে। সাইড নোটটা পরীক্ষা দেওয়া ম্যান্ডেটরি না, আপনাদের জন্য আপনাদের সুবিধাতে লিখে দিচ্ছি। তো যেহেতু cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। cos 2 থিটার 4টা ফর্মুলা আছে। একটা হচ্ছে cos থেকে cos, cos থেকে sin, আরেকটা হচ্ছে cos স্কোয়ার মানে sin স্কোয়ার মানে cos sin দুইটাই, আরেকটা হচ্ছে tan এর। তো ত্রিকোণমিতিতে ফর্মুলা আছে অলমোস্ট 40টার মতো, এর মধ্যে আপনার লাগবে সর্বোচ্চ হলো 10 থেকে 12টা, যেমন ফ্রিকোয়েন্টলি দরকার হয়। ওই 10-12টা ফর্মুলা ঠুরুস্ত রাখতে হবে। এখন কথা হচ্ছে যে ওই 10-12টা আমি কিভাবে বুঝবো? আপনি যে ম্যাথ গুলো করতেছেন, যখনই করতেছেন যে ফর্মুলাটা ব্যবহার হচ্ছে ওইটা নোট ডাউন করে রাখেন একটা খাতা শুরুতে, বা যে খাতায় আপনি ইন্টিগ্রেশন করবেন। তাহলে যখন ইন্টিগ্রেশন করা শেষ হয়ে যাবে, ওই শুরুতে ফর্মুলা গুলা সব অটোমেটিক্যালি একটা সিরিয়াল, আপনি একটা লিস্ট আপনি পেয়ে যাবেন। তো যখন ইন্টিগ্রেশন করবেন, ত্রিকোণমিতির ওই কয়েকটা ফর্মুলা আপনি দেখবেন, দেখে তারপর অঙ্কে যাবেন। তো এইভাবে করতে পারলে তাহলে সহজ লাগবে জিনিসগুলো। ফর্মুলা মাথায় না থাকলে তো আমাদের কাছে কঠিন লাগে। আচ্ছা, এখন আমরা কি করব? ম্যাথমেটিক্যালি সাধারণভাবে যা করা যায়, বিশেষ কিছু না, সাধারণভাবে কি করা যায়, যেমন এখানে 3 গুণাকার আছে, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। কাকে গুণ করব? লবকে গুণ করতে হবে। 3 ইন্টু 1, 3 ইন্টু tan স্কোয়ার x/2। কারণ এই 3 এসে নিচে গুণ হবে না, কারণ 3 এর নিচে মনে মনে 1 আছে। আচ্ছা, গুণ করার পরে কি করা যাবে? যেহেতু এটা ভগ্নাংশ, তার সাথে 5 যোগ আকারে আছে, ভগ্নাংশের যোগ থাকলে আমরা লসাগু করি। তাহলে প্রথমে আমরা 3 দ্বারা গুণ করব, তারপর লসাগু করব। মানে যে পর্যন্ত নর্মাল ক্যালকুলেশন করা যায়, আমরা সাধারণ ক্যালকুলেশন গুলো করে তারপরে চিন্তা করবো যে এখন তাহলে আমি কি করবো বা ইন্টিগ্রেশনটা কিভাবে শেষ করা যায়। তাহলে আহ ভেঙে ভেঙে করে দেই। 5 প্লাস 3 মাইনাস 3 tan স্কোয়ার x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই লসাগু হবে 1 প্লাস tan স্কোয়ার x/2। লসাগু করলে 5 দ্বারা গুণ হবে, 5 প্লাস 5 tan স্কোয়ার x/2 প্লাস 3 মাইনাস 3 tan স্কোয়ার x/2 ইকুয়ালস টু 0 থেকে π/2। ভগ্নাংশের ভাগ থাকলে গুণন হয়ে উল্টে যায়, তাহলে নিচে যেটা আছে 1 প্লাস tan স্কোয়ার x/2 এটা উপরে চলে যাবে, আর 5 থেকে 3 গেলে 2, সরি এটা তো যোগ হবে, 5 এর সাথে 3 যোগ হলে 8, আর এখানে 5টা tan স্কোয়ার মাইনাস 3টা প্লাস 2 tan স্কোয়ার x/2। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা? জি স্যার, বুঝতে পারছি। আর এখানে তো dx আমাদের থাকবেই। আচ্ছা, এখন উপরে এই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা,
এটাকে লেখা যায় sec স্কোয়ার থিটা। তাহলে 0 থেকে π/2 sec স্কোয়ার x/2 ডিভাইডেড বাই tan স্কোয়ারটা আগে লিখি। তাহলে 2 tan স্কোয়ার x/2 প্লাস 8 dx। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, মানে আমরা জিনিসটাকে এখন এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম যে পর্যায়ে নিলে এটাকে এখন ধরা যাবে, ধরে করতে পারবো। তাহলে এখন এখানে কি ধরবো? sec square theta is equal to x, tan x/2 equal to z, z. আচ্ছা, ধরার যে নিয়মটা আমরা করছিলাম, মাথায় নিছিলাম, তার মধ্যে একটা ফান্ডামেন্টাল নিয়ম ছিল যে যখন দুইটা অংশ থাকবে, দুইটা ফাংশন থাকবে, আমরা দেখবো যে কোন ফাংশনটাকে অন্তরীকরণ করে অপর ফাংশনটা পাওয়া যায়। এখন আমরা যদি sec স্কোয়ার x/2 ধরি, এটা অন্তরীকরণ করলে তো আমরা tan স্কোয়ার x/2 পাবো না। sec x/2 ধরলেও আমরা tan x/2 পাবো না। বাট আমরা যদি tan x/2 কে z ধরি, তাহলে tan থিটার অন্তরীকরণের ফর্মুলা কি? sec স্কোয়ার থিটা। তখন ওই যে sec স্কোয়ার থিটা যেটা, এটাকে আমরা রিপ্লেস করতে পারবো। তো এই জন্য যে বলছেন যে tan x/2 z ধরতে হবে, তাটা সঠিক, তাতে ঠিক আছে। আর ওই কারণে আমরা মূলত এই এটা ধরবো এইভাবে। তাহলে আমরা এখানে ধরে নিব tan x/2 এটা ইকুয়ালস টু z। তাহলে এটার অন্তরীকরণ হবে sec স্কোয়ার x/2 ইন্টু 1/2 dx ইকুয়ালস টু dz। কিভাবে করলাম? এই x/2 কে মনে মনে আমরা x ধরছি, ধরে ফর্মুলা ফেলছি sec স্কোয়ার থিটা বা sec স্কোয়ার x। এটা তো x ছিল না, যখন আমাদের x থাকে না তখন সেটার অন্তরীকরণ দ্বারা গুণ করতে হয় ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। তাহলে x/2 এর অন্তরীকরণ হচ্ছে 1/2, এটা হচ্ছে সেই 1/2। না, এটা কনফিউশন হতে পারে যে এটা কই থেকে আসলো। আর যার সাপেক্ষে করা হয়েছে ক্ষুদ্র পরিবর্তন বোঝানোর জন্য dx, আর এই পাশে dz। আচ্ছা, যেহেতু আমরা রিপ্লেস করব sec স্কোয়ার x/2 dx, তাহলে যে এই 1/2টা এটা আমরা ওই পাশে দিয়ে দিব। ওই পাশে দিয়ে দিলে এটা হয়ে যাবে sec স্কোয়ার x/2 dx ইকুয়ালস টু 2 dz। আচ্ছা, এরপর ওই যে ছোট একটা ছক মানগুলা পরিবর্তন করে নেওয়ার জন্য, আমাদের ছিল হচ্ছে x, আমরা চলে গেছি z এ। তাহলে আমাদের লোয়ার ভ্যালু 0, আপার ভ্যালু π/2, tan 0 ডিগ্রি মান 0। তাহলে এখানে 0 বসালে z এর মান 0ই আসবে। আর আমরা যদি π/2 বসাই, x এর মান π/2 বসালে নিচে যেহেতু 2 আছে, এটা হয়ে যাবে π/4। tan π/4 এর মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাবো 1। তাহলে এখন সব মানগুলো যদি আমরা বসাই দেই, 0 থেকে 1, sec স্কোয়ার x/2 dx এর পরিবর্তে 2 dz, এখানে 2z স্কোয়ার প্লাস 8। এটা হয় না? এটা জি হয় কিনা? স্যার। আচ্ছা, এরপর এরপর কি হবে? আমরা এখানে তো নিচে 2 কমন নিতে পারি। কমন নিলে উপরে 2 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে dz এখানে হবে z স্কোয়ার প্লাস 4, 0 থেকে 1 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 1, 1/z স্কোয়ার প্লাস 2 স্কোয়ার dz। কোনো কিছু মনে পড়তেছে? কোনো ফর্মুলা? জি স্যার, এখানে হচ্ছে 1/x² প্লাস a স্কোয়ারটা হতে পারে। স্যার tan ইনভার্সেরটা হবে 1/a tan ইনভার্স x/a ওষুধ। হ্যাঁ, 1/a tan ইনভার্স x/a। তাহলে ইকুয়ালস টু 1/a হচ্ছে আমাদের 2, তাহলে 1/2 tan ইনভার্স z/2, 0 থেকে 1।
এখন প্রথমে আমরা 1 বসাবো, তাহলে হাফ tan ইনভার্স হাফ মাইনাস, আচ্ছা আপনাদের ওই আমি মিউট করে দিচ্ছি আর কি। আহ সবাই আনমিউট করে রাখলে কোনো সমস্যা নাই আসলে, বাট আপনার এনভায়রনমেন্ট থেকে যদি নয়েজ আসে তখন এটা অন্যদের মানে ইন্টারাপ্ট হয়। এটা জাস্ট একটু খেয়াল রাখবেন, তাই হবে। এছাড়া সবাই আনমিউট করে রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে 1/2 tan ইনভার্স, এই যে জেড এর মান আমরা 1 বসালাম, 1/2 মাইনাস 1/2 tan ইনভার্স 0। তাহলে tan ইনভার্স 0 তো আমাদের 0, তাহলে এই অংশটা আমাদের পুরোটা 0 হয়ে যাবে। অ্যান্সার হবে এই যেটাই, হাফ tan ইনভার্স হাফ। শেষ। বুঝা গেছে? জি স্যার। সিমিলার অঙ্কগুলা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখছিলাম ইউভি ফর্মুলা। ইউভি ফর্মুলাটা ওইটার একটা প্রয়োগ দেখাই দিই। আহ এক্স লন এক্স, আসলে অঙ্ক তো করে দেওয়া উচিত অনেক, কিন্তু অনেক করে দেওয়ার মতো সময় তো আপনাদের নাই, এটাই হলো সমস্যা। স্যার ইম্পর্টেন্ট গুলো দেখাই দিলে হচ্ছে। ইন্টিগ্রেশন এই অংশটা এটা আসলে খিটিমিটি টাইপের একটা অংশ আর কি এখানে। স্যার সিমিলার ম্যাথ তো অনেক থাকতে পারে বিভিন্ন বইতে, আপনি যদি উম, দেখা যাচ্ছে কয়েকটা সিলেক্টেড দেন, 5টা বা 6টা বাড়ির কাজ দেন, তাহলে মনে হয় ভালো হয়। ভালো হয়, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, এটা দেখলেই হবে। ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 1 এক্স লন এক্স ডিএক্স। আচ্ছা, এটা ইউভি ফর্মুলা মনে আছে? ইউভি ফর্মুলাটা, তো ইউভি ফর্মুলার ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন কিন্তু মাল্টিপল করতে হয়, মানে একাধিক ইন্টিগ্রেশন থাকে। তো এই জন্য একটা কনফিউশন তৈরি হয় যে আমি এই যে আপার ভ্যালু লোয়ার ভ্যালুটা কখন বসাবো, কিভাবে বসাবো। এই জন্য এইরকম ক্ষেত্রে আমরা আলাদাভাবে আগে ইন্টিগ্রেশনটা করে নিব অনির্দিষ্ট জগৎ, যে এখানে লেখে যে ইন্টিগ্রেশন ওভার এক্স লন এক্স ডিএক্স, এটা আগে বের করে নিব, বের করে পরে একবারে শুধু এখানে বসাই দিব রেজাল্টটা। তাহলে আমাদের ওই ঝামেলাটা বা ওই কনফিউশনটা তৈরি হয় না। তাহলে আমাদের ইউভি ফর্মুলার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের ধরার একটা নিয়ম ছিল যে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। কার মনে আছে দেখি? স্যার, যেখানে অন্তরীকরণ সুবিধা হবে ওইটাকে ওটাকে কি ইউ ধরতে হবে, তাই তো? ইউ ইউ ধরতে হবে। ওটাকে ইউ ধরতে হবে, হ্যাঁ। এটা একটা লজিক এবং ইফেক্টিভ একটা লজিক। এই লজিক দিয়ে আমরা মোটামুটি ভাবে আইডেন্টিফাই করে ফেলতে পারি। সেকেন্ড হচ্ছে একটা শব্দ ছিল কিন্তু, LIATE, এরকম একটা ওয়ার্ড ছিল না? LIATE, ফাংশন গুলার ফার্স্ট লেটার গুলা নিয়ে লগারিদমিক, ইনভার্স, এলজাব্রিক, ত্রিকোণমিতিক, আর হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই সিরিয়ালের মধ্যে যে দুইটা থাকবে, যেমন এখানে এক্স এলজাব্রিক, লন লগারিদমিক, যেটা আগে আছে ওটাকে ইউ ধরতে হবে। তাহলে আমরা এখানে লন এক্স কে ইউ ধরবো। আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এখানে দুইটাই সুবিধা হবে, এক্স ও আমাদের সুবিধা হবে, লন এক্স ও সুবিধা হবে, বাট লন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। যেহেতু যেটা আমরা ফার্স্ট ফাংশন ধরবো ইউ ধরবো সেটাকে আমরা অন্তরীকরণ করি, এই জন্য লন এক্সটাকে এখানে আমাদের প্রথম ফাংশন ধরতে হবে। আর এই শব্দ থেকে তো আমরা ডিরেক্ট বলতে পারি। তাহলে ফর্মুলা অনুযায়ী প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ,
লন এক্স ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স মাইনাস বড় ইন্টিগ্রাল সাইন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট প্রথম ফাংশনের অন্তরীকরণ ডিডিএক্স অফ লন এক্স ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমাদের এই যে এই ইন্টিগ্রাল সাইনের জন্য ডিএক্স। এই পুরা লাইনটা এটা কিন্তু ফর্মুলা। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগজীকরণের কাজ। এইখানে লন এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ওভার লন এক্স থেকে আসবে 1/x ইন্টু এখান থেকে আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 তার ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার 1/2 এক্স ডিএক্স। এই যে এক্স এক্স স্কোয়ার ক্যান্সেল হয়েছে, equals to x square divided by 2 ln x minus 1/2। এখন আবার যোগজীকরণ করলে x square divided by 2 এটাই তো হয় প্লাস c, তাহলে equals to x square by 2 ln x minus 1/4 x square plus c। এটা কি বোঝা গেছে? জি স্যার। তার শুরু থেকে আরেকবার বলেন। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমাদের ইউভি ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। প্রশ্ন হচ্ছে ইউভি ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন ওভার ইউভি ডিএক্স ইকুয়ালস টু ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন, এটা আবার এটা নিছিলাম, ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স তার ডিএক্স। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। কখন এই ফর্মুলা হবে সেটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা হবে যখন আমাদের দুইটা ফাংশন গুণাকারে থাকবে। অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যেমন ইউভি ফর্মুলা ব্যবহার করতাম। এই ফর্মুলার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় আমাদের শুধু এখানে মেনটেন করতে হয়, যে এখানে যেহেতু ইউ আছে ভি আছে, যে দুইটা ফাংশন থাকবে তার মধ্যে কাকে আমরা ইউ ধরবো কাকে আমরা ভি ধরবো। এই টেকনিক গুলা গত ক্লাসে আলোচনা করেছি, যে ইউ এবং ভি ধরার যে টেকনিকটা কি। সেই টেকনিক অনুযায়ী আমাদের এখানে যে দুইটা ফাংশন আছে এর মধ্যে লন এক্স কে ইউ ধরতে হবে আর এক্স টাকে ভি ধরতে হবে। এটা আইডেন্টিফাই হয়ে গেলে তারপর এই লাইনটা এই ফর্মুলার মতো করে সাজায় শুধু লেখা, আর কিচ্ছু না, এখানে কোনো লজিক নাই বা কোনো ক্যালকুলেশন নাই, কিছু না। তাহলে আমরা কি করছি, প্রথম ফাংশনটা এই যে ইউ, তাহলে ইউ লিখলাম, লেখার পর দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স মাইনাস প্রথম ফাংশনের অন্তরীকরণ ডিডিএক্স অফ লন এক্স ইন্টু ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ। এই দুইটার যে গুণফল হবে, এই দুইটার আমরা যে গুণফল পাবো সেই গুণফলটাকে আবার এই যে যোগজীকরণ করতে হবে, এই জন্য সেই ডিএক্স আর এটার জন্য সেই ইন্টিগ্রাল সাইন। এরপরে লাইনে গিয়ে যেখানে ইন্টিগ্রাল সাইন বা যেখানে অপারেটর সেখানে কাজ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স, এখান থেকে আমরা সূত্র ফেললাম এক্স স্কোয়ার বাই 2, এখানে ডিডিএক্স অফ লন এক্স থেকে 1/x ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স থেকে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। এখানে তো আমাদের কাজ শেষ। এখন এই জায়গায় এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি গেছে, কাটাকাটি গিয়ে আমাদের থাকলো শুধু এক্স আর 1/2, এই যে 1/2 রয়ে গেছে ডিএক্স। তাহলে এখন এটা আবার যোগজীকরণ করতে হবে, চিহ্ন তো আছেই। এই তাহলে 1/2 এক্স এর যোগজীকরণ এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, নিচে 2 আর 2 গুণ হয়েছে 1/4 এক্স স্কোয়ার।
কার কোনো প্রশ্ন আছে এইটুকুতে? না স্যার। এখন আমরা ওই যে যেইটা আমাদের মূল প্রশ্ন ছিল, 0 থেকে আহ কত ছিল, 0 থেকে 1, 0 থেকে 1 x ln x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 1। আচ্ছা, এখানে ইন্টিগ্রাল সাইনটা আমরা লিখতে পারবো না, কারণ আমরা তো ইন্টিগ্রেশন করে ফেলছি। এই যে এটা, ওই ভ্যালুটা যখন আমরা বসাবো তখন আমাদের এই যে সরাসরি থার্ড ব্র্যাকেটে চলে যেতে হবে। এখানে রেজাল্টটা লিখতে হবে x² / 2 ln x মাইনাস 1/4 x², 0 থেকে 1। এইখানে আর সিটা আমাদের লেখার প্রয়োজন নাই বা লিখতে হবে না। প্রথমে আমরা আপার ভ্যালুটা বসাবো 1, 1 বসাইলে 1/2 ln x মাইনাস 1/4 ইন্টু 1²। এটা হলো পুরো আপার ভ্যালুর মান সম্পূর্ণটাতে। এই যে 1 বসাইছি, কোথায় কোথায় বসাইলাম, এইটুকুতে বসাইছি, এইটুকুতে বসাইছি, মানে যা আছে পুরো ফাংশনে আপার ভ্যালুটা বসাইলাম। এরপরে ফর্মুলা অনুযায়ী আমাদের হবে একটা মাইনাস, মাইনাস দিয়ে লোয়ার ভ্যালুটা বসাইতে হবে। লোয়ার ভ্যালু বসাইলে এখানে এক্স এর মান যদি 0 বসাই, এর সাথে যা আছে গুণাকারে যা ইচ্ছা থাকুক 0, মাইনাস এখানে এক্স এর মান 0 বসালে 0, ইকুয়ালস টু 1/2 ln x মাইনাস 1/4। সরি, এখানে তো এক্স কেন লিখতেছি, এই জায়গায় এক্স এর মান তো আমাদের 1 বসাইতে হবে। 1 ln 1 এর মান কত, ক্যালকুলেটর চাপেন তো। ln 1 স্যার 0। 0, তাহলে ইন্টু 0 ইকুয়ালস টু মাইনাস 1/4। শেষ। কঠিন লাগতেছে ম্যাথগুলা? স্যার স্কোয়ারটা গেল কই? স্কোয়ারটা কোথায় গেল, তো কঠিন প্রশ্ন। স্কোয়ার 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 কোথায় ছিল, এই যে এখানে x², এখানে স্কোয়ার দিয়ে দেন একটা। 1 কে স্কোয়ার করলে কোনো পরিবর্তন হবে? না। তারপরে এই যে এখানে স্কোয়ার ছিল, ওইটা আমি একবার লিখে দিচ্ছিলাম আর কি। 1² 1, 1² 1 গুণ হয়ে এটাই। বুঝতে পারলাম আমরা? জি জি স্যার। স্যার, করছি। আচ্ছা, ইউভি ফর্মুলা থেকে আপনারা ট্রাই করবেন হচ্ছে 0 থেকে 1 tan ইনভার্স x dx, এটা। তারপর প্রতিস্থাপন পদ্ধতির দুই একটা একটু দেখবেন, ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 1 cos ইনভার্স x হোল স্কোয়ার
ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, দুটা দেখেন আপাতত। আহ আরো কি দেখাবো আজকে, আর কোনো নিয়ম, না নির্দিষ্ট যোগজের কিছু অঙ্ক নেক্সট ক্লাসে দেখাবো? নেক্সট ক্লাসে দেখান। আচ্ছা, আর কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের অ্যাজাম্পশনের সাথে রিলেটেড, মানে সরাসরি এরকম না, ওই ম্যাথগুলো আসে, প্রচুর আসে পরীক্ষায়। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখাই। নেক্সট ক্লাসে ওই ম্যাথগুলা প্লাস হলো ক্ষেত্রফল নির্ণয়ের কিছু ম্যাথ আছে, ওগুলো দেখাবো। পরীক্ষা কয় তারিখ থেকে শুরু জানো নেক্সট মান্থের? 27 তারিখ। 27 আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখাবেন চলো পরের ক্লাসে। মেসেজ করছেন কে? ইফাত। ইফাত কি মেসেজ করছেন বুঝি নাই, শুধু জিরো লিখছেন। ওইটা লন ওয়ানের মান ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে।